মর্নিং সকলকে। আজকে আমরা নিয়ে চলে এসেছি একটা একদম নতুন ব্লগ। আজকে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমরা কোথায় যাচ্ছি। আজকে সেই 15ই মার্চ, আপনাদের সকলকে শুভ দোলযাত্রা, হ্যাপি হোলি। শুভ কামনা রইল। আজকে 15ই মার্চ, এখন ঘড়িতে বাজছে ঠিক 5:30। আমরা এই সময় বেরোচ্ছি, দুই বন্ধু, আমি আর আমার বন্ধু সুভাষিস। আমরা বেরিয়ে পড়েছি আর আপনাদের সঙ্গে রাস্তায় দেখা হচ্ছে। চলুন আপনারা দেখতে থাকুন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং আরও ভালোবাসা আপনাদের দিন, আমরা তাতে উৎসাহিত হব। একদম। সকাল সকাল দিল্লি রোডের পাশে একটা ছোট চায়ের দোকান থেকে চা বিস্কুট খেয়ে রওনা হয়ে পড়লাম। আজ আমি আপনাদের নিয়ে চলেছি বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের নিকটবর্তী এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের স্থানে, যেটা হলো জয়পুর জঙ্গল। প্রায় 120 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই শালবন প্রকৃতিপ্রেমী ও অভিযাত্রীদের জন্য এক স্বর্গীয় স্থান। আর আমি যেহেতু থাকি কোন্নগরে, সেহেতু কোন্নগর পাটডানকুনি থেকে দিল্লি রোডে উঠলাম। দিল্লি রোড থেকে টুয়ার্ডস বালির দিকে একটুখানি এগোলে ডান দিকে একটা রাস্তা ঢুকে যাচ্ছে, অহল্যাবাই রোড। আপনারা যারা কলকাতার দিক থেকে আসবেন তারাও বালি আগে ক্রস করে দিল্লি রোডে উঠবেন। দিল্লি রোড থেকে বাঁ দিকে, দিল্লি রোডের স্টার্টিংয়েই বাঁ দিকে একটা রাস্তা ঢুকে যাচ্ছে, অহল্যাবাই রোড। অহল্যাবাই রোডটা একদম সোজাসুজি যেতে থাকবেন, তাহলে পড়বে আরামবাগ। আরামবাগ থেকে কতুলপুর হয়ে জয়পুর ফরেস্ট হয়ে আমরা যাব বিষ্ণুপুর। সেখানে আমরা প্রথমে দেখব জয়পুর ফরেস্ট, আর তারপরে দেখে নেব ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আন্ডারে যা যা টেরাকোটার মন্দির আছে সেই সমস্ত কিছু। আমরা গেছিলাম আমাদের হন্ডা অ্যাক্টিভা 125 নিয়ে। আপনারাও আসতে পারেন আপনাদের গাড়ি, বাইক অথবা স্কুটার নিয়ে। দুর্দান্ত লাগবে, দুর্দান্ত এক্সপিরিয়েন্স ছিল। রাস্তা একদম ক্লিন, সোজা, সহজ সরল রাস্তা। ভগবানের নাম নিয়ে সাবধানতা অবলম্বন করে বেরিয়ে পড়তে হবে। দুটো জিনিস শুধু লাগবে, মনের জোর আর একটু সাবধানতা, তাহলেই কোনো প্রবলেম হবে না। জয়পুর জঙ্গলের প্রধান বৃক্ষগুলির মধ্যে হলো শাল, সেগুন, মহুয়া, পলাশ প্রভৃতি। বসন্তকালে পলাশের লাল রঙে সেজে ওঠে এই বনভূমি, যা চোখে মুগ্ধতা আনে। এখানে চিতল হরিণ, বুনো শুয়োর, শেয়াল, ময়ূর এবং হাতি, বিভিন্ন বন্যপ্রাণীর দেখা মেলে। আর অনেক পাখিও এখানে দেখা যায়। দেখতে দেখতে পৌঁছে গেলাম আরামবাগ। আরামবাগের যেটা দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে বাস টার্মিনাস। এখান থেকেও বিষ্ণুপুরের বাস পাওয়া যায়। যারা পাবলিক ট্রান্সপোর্টে আসতে চান তারা আগে আরামবাগ এসে এখান থেকে বাস পেয়ে যাবেন বিষ্ণুপুরের জন্য, অথবা আরামবাগ ট্রেনে এসে সেখান থেকেও এসবিএসটিসির বাস স্ট্যান্ড আছে, এই প্রাইভেট বাস স্ট্যান্ড আছে, এখান থেকেও আপনারা যেতে পারেন। আর বিষ্ণুপুরে নেমে সেখান থেকে একটা অটো বা টোটো ভাড়া করে আপনারা ঘুরে দেখতে পারেন জয়পুর ফরেস্ট আর তার সাথে টেরাকোটার মন্দির। যেহেতু এটা আলু তোলার সিজন, তাই জন্য আমরা রাস্তায় যেতে যেতে ট্রাক শুধু আলুর বস্তা আমরা দেখেছি। মোষের গাড়িতে ভরে আলু যাচ্ছে, আর ট্রাক্টরে করে ভরে আলু যাচ্ছে, ট্রাকে করে ভরে আলু যাচ্ছে। কুইন্টাল আলু, সমস্ত এই আলু তোলা হবে এবং সমস্ত আলু স্টোর হবে স্টোরেজে। রাস্তায় চলতে চলতে একটু তো খাবার দরকার, তাই জন্য দাঁড়ালাম এই জয়পুর ফরেস্টের একটু আগে একটা ছোট ধাবাতে। এখান থেকে একটুখানি ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে এরপরে আমরা প্রবেশ করব সেই জায়গায়, সেই জয়পুর ফরেস্ট। একদম, আমি তো অধীর আগ্রহে অপেক্ষা করছি। এখনো পর্যন্ত আমাদের জার্নি কেমন হলো সেটা একটু বল। আমাদের জার্নি তো অসাধারণ হয়েছে। ওয়েদার দারুণ, খুব বেশি গরম নেই এখনও অবধি। এরপরে বলবো না, ফিঙ্গার ক্রস।
কিন্তু সকালের দিকে তো আমরা ভয়ই পাচ্ছিলাম যে একটু মেঘলা ওয়েদার ছিল, হ্যাঁ কি জানি বৃষ্টি হয় কিনা, সেটাই। যাই হোক ঠাকুরের আশীর্বাদে সেসব কিছু হয়নি, সেসব কিছু হয়নি। আর গরমটা রোদ্দুর, হ্যাঁ এখন মডারেট ওয়েদার আছে, খুব বেশি গরমটা এখনও লাগছে না। আর এরপরে আমরা প্রবেশ করব জয়পুর ফরেস্ট। জয়পুর ফরেস্ট দেখতে দেখতে আমরা যাব বিষ্ণুপুর। বিষ্ণুপুর থেকে আমরা ঘুরে দেখব বিষ্ণুপুরের সেই সমস্ত জায়গা যেগুলো ওয়ার্ল্ড হেরিটেজের আন্ডারে আসে, যেমন রাসমঞ্চ, বিখ্যাত টেরাকোটার মন্দির, সমস্ত আপনাদেরকে ঘুরে দেখাবো। আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। অল্প একটু এবার খাওয়া শুরু, খেয়ে দিয়ে তারপরে রওনা দেবে। সবাই বসে গেছে খেতে, আমরা একদম গরম গরম পেটাই পরোটা। যদিও এইটা আমাদের পেটাই পরোটা একটু অন্যরকম হয়, এনারা বলছেন যে এটা পেটাই পরোটা, তো এইটা খেয়ে আমরা রওনা দেব। বাঁকুড়ার বিষ্ণুপুরের জয়পুর জঙ্গলের মোহময়ী পরিবেশে স্বাগতম। এই হচ্ছে সেই বনলতা রিসর্ট, যেটা জয়পুর জঙ্গলের একদম স্টার্টিংয়েই পেয়ে যাবেন। এখানে থাকা খাওয়া সব রকমই ব্যবস্থা আছে। এইখান থেকে শুরু হচ্ছে সেই জয়পুর জঙ্গল। चार्जिंग में देना। আরে পুলিশ বসে আছে না, তা ছুটি নেই তো জিজ্ঞেস করছি। আপনারা যেটা এখন দেখছেন সেটা হলো স্টোন গেট, ঠিক আছে? এই স্টোন গেটটা বেসিক্যালি কিছু নেই, রাজারাজরার সময় এই গেট দিয়েই যাতায়াত করা হতো। চল গদরাজা গাড়িটা দাঁড় করিয়ে একটু দেখে আসি ঘুরে। এই টোটোওয়ালাটাকে জিজ্ঞেস করতে এটার নামটা কি? দাদা এই জায়গাটার নাম কি? এটা চল না, যাচ্ছে তো লোক। জায়গাটার নাম হচ্ছে সোজা গিয়ে ডান দিকে।
কেউ নাম জিজ্ঞেস করে না তো, কেউ তো সবাই তো ডাইরেকশন জিজ্ঞেস করে। এসে পৌঁছলাম লালজি মন্দির, বিষ্ণুপুর। আমরা এখন এসে পৌঁছেছি লালজি মন্দির। আপনাদের দেখাবো একবার সেই মন্দিরের ভিতরকার দৃশ্য। আপনারা দেখুন, এখন একটু রেনোভেশন চলছে, দেখুন তাও ভালো লাগবে। 1658 খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মিত হয়েছিল, করেছিলেন যা লেখা আছে এখানে। মন্দিরটি মল্লরাজ বীর সিংহ কর্তৃক নির্মিত 1658, তার মানে হচ্ছে অলমোস্ট মানে 450 বছর, একদম 375 বছরের পুরনো মন্দির। একদম 350 বছর পিছিয়ে বাংলাটা নেই না তাহলে। এইটি ছিল ভোগ কক্ষ, এখানে ভোগ রান্না হতো। এখন যদিও মন্দিরের ভিতরে বিগ্রহ নেই, কিন্তু এটি একটি দর্শনীয় স্থান হিসেবে রয়ে গেছে। কি সুন্দর টেরাকোটার মানে সেই পোড়া ইটের স্ট্রাকচার, মানে আজ থেকে 400-500 বছর আগে ভারতের শিল্পকলা স্থাপত্য যে পর্যায়ে চলে গেছিল, আমরা আজকে যারা শিল্পী তারা আমরা ভাবতে পারবো না এই জিনিস। একদমই তাই, চিন্তা ভাবনার বাইরে আমাদের। একদমই তাই। যদিও এটা দেখে ভালো লাগছে যে রেনোভেশনের কাজ হচ্ছে, এবং শুধু আর্ট নয়, এর সাথে সায়েন্স এবং টেকনোলজি দুটো একসাথে কম্বাইন করা। একদম শুধু আর্ট নয়, এর সাথে আর্কিটেকচার আছে, সায়েন্স টেকনোলজি সমস্ত কিছুর একটা মানে মিশ্রণ, যেটা কিনা ওই পর্যায়ে সেই সময় গেছিল, তারই নিদর্শন এখনো রয়ে গেছে। এদিকে এটা খুব সম্ভবত দুর্গামঞ্চ হবে। চলে এলাম আমরা রাধেশ্যাম মন্দিরে। মন্দিরের ভিতরে প্রবেশ করেছি আমরা। অদ্ভুত সুন্দর স্থাপত্য কলা। তুলসী মঞ্চ, নাট মঞ্চ, সব মন্দির এগুলো পরপর। হ্যাঁ, এই হচ্ছে তুলসী মঞ্চ সামনে যেটা আমরা দেখতে পাচ্ছি, আর এইখানে আছে রাধেশ্যাম। কি অপূর্ব মন্দির, কি অপূর্ব তার স্থাপত্য কলা, একবার দেখুন। আর বিগ্রহটি দেখলে যেন মনটা জুড়িয়ে যায়। একবার আপনাদের আমি দেখাতে চাইব, দেখুন অপূর্ব সুন্দর এই বিগ্রহ।
মাটির তৈরি অর্নামেন্ট। মাটির ব্রেসলেট। আপনারা দেখছেন মৃন্ময়ী মাতার মন্দির। এটি দুর্গা মঞ্চ, এখানে দুর্গা পূজা হয়ে থাকে, সবাই এখানে দোল খেলছে। আর এই হচ্ছে মৃন্ময়ী মাতার মন্দির। এই দোল উৎসবে আমরাও মেতে উঠলাম। একজন দাদাকে পেয়ে গেছি আমাদের সাথে, 1 বছর বাদ বেরিয়েছে, আমার 24 পর্বে। আচ্ছা, এইখানে দেখুন একটা ম্যাপ দেওয়া আছে বিষ্ণুপুরের। আমরা চ্যারিয়েট শুরু করেছি, এই দেখো চ্যারিয়েটটা, স্মল গেট, বিগ গেট, ঠিক আছে, লালজি দেখেছি, রাধেশ্যাম দেখেছি, এবার জোড়বাংলো, পরে জোড়বাংলোর পরে আছে মহাপ্রভু, তারপরে আছে গুমঘরের, তারপরে শ্যামরাইয়ের মন্দির, তারপরে কি মিউজিয়াম আছে একটা, তারপরে নিচে এখানে সাইকেলের জন্য দেখা যাচ্ছে না, আর এইখানে আছে রাসমঞ্চ যেটা ওয়ার্ল্ড হেরিটেজের আন্ডারে, আর এখানে আছে দলমাদলের কামান, দলমাদল, আর এইখানে আছে ছিন্নমস্তা মন্দির। আমরা চলে এলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন, সেটা হলো জোড়বাংলো মন্দির, যেটা আপনারা সামনে দেখছেন, এটার নাম জোড়বাংলো মন্দির। চলুন সামনে থেকে গিয়ে দেখা যাক। চলে এলাম জোড়বাংলো মন্দির। দেখুন ঠিক মনে হচ্ছে দুটো বাংলো জোড়া আছে, সেই জন্য এটার নাম জোড়বাংলো মন্দির, কিন্তু আসলে এটা মন্দির। আর দারুণ টেরাকোটার কাজ, সেটা আপনাদের সামনে থেকে দেখাবো অবশ্যই। এই হচ্ছে অনলাইনে টিকিট কাটার জায়গা, এখানে এরকম দেওয়া আছে। একটা জায়গা থেকে একবার টিকিট কাটলেই আপনি সবকটা মন্দিরের একসাথেই টিকিট কাটা হয়ে যাবে, সবকটা মন্দিরই আপনি দেখতে পারবেন। মানে দেখুন একবার স্থাপত্য শৈলীটা দেখুন। এগুলো কিন্তু পুরোটাই মাটি দিয়ে তৈরি, এগুলোকে বলা হয় টেরাকোটার মন্দির। টেরাকোটা মানে পোড়া মাটি দিয়ে তৈরি হয়। কি অদ্ভুত কাজ! এই জিনিস কিন্তু মানে আমি একটা জিনিস বলতে চাইবো, এই জিনিস কিন্তু আপনারা মানে ওয়েস্ট বেঙ্গলের মানে বাইরে মানে অন্য কোথাও দেখতে পারবেন না, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে এবং বাঁকুড়াতেই এই জিনিসটা আপনারা পারবেন। এবং ভাবতে হবে যে আজ থেকে 300-400 বছর আগে হাতে করে মিস্ত্রিরা হাতে করে এই ছাঁচ তৈরি করে তারপর সেই ইট পুড়িয়ে এই শিল্পকর্ম তৈরি করেছেন। কিছু কিছু জিনিস দেখতে পাচ্ছি, এই যে হনুমান রয়েছে,
মেলা বসেছে এখানে। এখান থেকে আপনারা টেরাকোটার বিভিন্ন ধরনের শোপিস কিনতে পারবেন এবং স্বল্প মূল্যে। খুব একটা যে আহামরি দাম তা নয়, এখানে এলেই আপনারা এই ধরনের জিনিস কিনে নিয়ে যেতে পারেন বাড়িতে রাখার জন্য, ঘর সাজানোর জন্য। দুর্দান্ত সব জিনিস আর খুবই লোভনীয়, দেখলেই কিনতে ইচ্ছা করে। আমরা এসে পৌঁছলাম রাসমঞ্চ, এই সেই বিখ্যাত জায়গা যেটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আন্ডারে আসে, সেই বিখ্যাত জায়গা। অদ্ভুত পিরামিড আকৃতি মন্দির পশ্চিমবঙ্গে আর একটাও নেই। সত্যি কিন্তু এটা পিরামিড আকৃতি, মানে এটা রাসমঞ্চ। মানে রাসমঞ্চ মানে আমরা সবাই জানি রাধাকৃষ্ণের রাসমঞ্চ, সেই জন্য এটাকে তৈরি করা হয়েছিল। আজ থেকে কয়েকশো বছর আগে, মানে 350 বছর আগে। হ্যাঁ, 350-400 বছরও হতে পারে। আমি বলবো দর্শক বন্ধুদের জন্য এখানে একটি ডিটেল টিকা দেওয়া আছে। হ্যাঁ, ওটা একবার একটু দেখিয়ে দিন। দেখুন, লেখা আছে 1914 সালের 19শে জুন এই মন্দিরকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্মারক হিসেবে চিহ্নিত করা হয়। তার মানে ভেবে দেখুন, 1914 সালে এটাকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্মারক হিসেবে করা হয়, আর এই মন্দির প্রতিষ্ঠিত হয় 1600 খ্রিস্টাব্দে, যেটা এখানে লেখা আছে। ভাবুন, সেই 1600 খ্রিস্টাব্দে তৈরি করা একটা মন্দির, তার স্থাপত্যকলা, তার কলাকৌশল, কি ধরনের আর্কিটেকচার সেই সময় ছিল যে একটা মন্দিরকে এইরকমভাবে পিরামিড আকৃতিতে তৈরি করা হয়েছে। ভারতবর্ষের কোনায় কোনায় ছড়িয়ে আছে এই ধরনের স্থাপত্যকলা, তার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ নিদর্শন। চলুন আমরা উঠি আস্তে আস্তে এর ওপরে। এইরকম টেরাকোটার মন্দির এই বঙ্গীয় রাঢ় অঞ্চল ছাড়া কিন্তু কোথাও দেখা যায় না। অদ্ভুত বিষয় হচ্ছে পশ্চিমবাংলার বাইরে, মানে বিশেষ করে এই বাঁকুড়া, এই রাঢ় অঞ্চল যেটাকে বলা হয়, হ্যাঁ, এইখানে এরকম পোড়ামাটির স্থাপত্য বাইরে খুবই কম আছে। আমার তো জানা নেই। না না না, দর্শক বন্ধুরা যদি কেউ জেনে থাকেন আপনারা বলবেন, কমেন্টে জানাবেন। ওয়েস্ট বেঙ্গলের বাইরে আমরা দেখতে পাবো না পোড়ামাটির এই রকম স্ট্রাকচার, এবং সেটা এখনো পর্যন্ত অক্ষত অবস্থায় আছে। ঠিক আছে, আরেকটা জিনিস দর্শক বন্ধুদের আমি বলবো, বাইরে যতটা তপ্ত আঁচ বা গরম, এই মুহূর্তে দুপুরে আমরা এখন প্রায় 1টার সময় আমরা দাঁড়িয়ে আছি, এখন দুপুরে যা গরম বাইরে, ভেতরে কিন্তু ঠিক তার বিপরীত, একদম অত্যন্ত ঠান্ডা। এটা বোঝানো যাবে না এইভাবে বলে। চলুন দেখবেন। একটু চাপো, একটু চাপো। আমরা একা একা তোর তুলবো না। ভিতরে কিন্তু হারিয়ে যাওয়ার মতো পরিস্থিতি, গেট নেই। আচ্ছা, দেখুন সেই ভিতরটা ঠান্ডা এবং গুলগুলাই পুরো। এখানে একটা জাল দিয়ে ঘেরা আছে, এই ঘরটিকে আটকানো আছে তালা দিয়ে। মন্দির বা কিছু ছিল এরকম হবে। যে জিনিসটা আমি বাইরে দাঁড়িয়ে আপনাদের বলছিলাম, যে বাইরে দুপুর 1টার সময় বাঁকুড়ার মতো জায়গায় যে মানে মারাত্মক গরম, দুপুরবেলাটা তপ্ত, মানে গনগনে আঁচ, ঠিক তার উল্টো হচ্ছে এর ভেতরটা। আপনার মনে হবে আপনি একটি এসি
মানে সেন্ট্রালাইজড এসি কোনো অফিসে ঢুকে গেছেন। কলকাতার যে সেন্ট্রালাইজ এসি অফিস থাকে সেই রকম কোনো অফিসে আপনি ঢুকে পড়েছেন, এতটাই ঠান্ডা এবং ওয়েদারের টেম্পারেচারের ডিফারেন্স। এটাই তখনকার দিনে স্থাপত্য শৈলী এবং তার আর্কিটেকচারের কামাল। এখানকার যে মানে যেভাবে এই মন্দির তৈরি করা হয়েছে, যে ধরনের ব্রিক্স এখানে ইউজ করা হয়েছে, আপনারা দেখুন এই যে পাতলা পাতলা পালিশ করা এই ধরনের ব্রিক্স কিন্তু আপনারা দেখতে পাবেন না, এইগুলো সেই যুগেই ইউজ হতো। আর এই জিনিস আর নেই, কিন্তু এই জিনিসের টেকসই, এই জিনিস মজবুতি কিন্তু অনেক বেশি। আর এমন কিছু টেকনোলজি এখানে ইউজ করা হতো যার জন্য এখানে হাওয়া বাতাসটা খুব ভালো খেলছে, দুর্দান্ত মানে হাওয়া বাতাস খেলছে আর ঠান্ডা হাওয়া বইছে। ঠিক যেমন রাজস্থানে সেই হাওয়া মহল হয়, অনেকটা এইরকমই, ভিতরে কিন্তু দুর্দান্ত হাওয়া। আমার কিন্তু ঘুম এসে যাচ্ছে ভাই, যে হাওয়া দিচ্ছে মনে হচ্ছে এখানেই চাটাই পেতে শুয়ে পড়ি। একদম সত্যি বলছি, দারুণ লাগছে। রাসমঞ্চ খুবই সুন্দর, মানে পয়সা উসুল করা ট্যুর। আপনারা অবশ্যই আসবেন, অবশ্যই এসেওছেন অনেকে, কিন্তু এই সব জায়গায় বারবার আসলেও ভালো লাগে, জায়গাগুলো খুবই সুন্দর। এসে পৌঁছলাম দলমাদলের কামান। এই হচ্ছে দলমাদলের কামান। ভাবুন, এই কামান এক সময় ইউজ হয়েছিল, পুরোটা সলিড লোহা দিয়ে তৈরি করা। এই দলমাদলের কামানকে চেন দিয়ে বেঁধে হাতি দিয়ে টানানো হতো, তারপরে একে ফায়ার করা হতো, সেই আদি প্রথায়। ওপরে ওই সলতে দেওয়ার এটাও দেখা যেত, কিন্তু ওটা তো এটার ওজন কতটা হতে পারে? 112 কুইন্টাল, 11,220 কিলোগ্রাম আর 300 মন। মানে 63টা রিংকে জুড়ে জুড়ে এই কামানটা তৈরি করা হয়েছে, অথচ এখনো অবধি কোনো রকম মরচে ধরেনি। আমরা এসে পৌঁছলাম মা ছিন্নমস্তার মন্দিরে। আমাদের সৌভাগ্য হতো যদি আমরা দর্শন করতে পারতাম, কিন্তু এই মুহূর্তে এখন বেলা বাজে 2:45, তাই জন্য এখন বন্ধ। মানে মন্দিরটি খোলা আছে, কিন্তু বিগ্রহর সামনে পর্দা দেওয়া আছে, এখন দর্শন করতে পারবো না আমরা। দেখুন একবার কত কিছু দেখার আছে আমাদের এই বিষ্ণুপুরে, কত কিছু দেখার আছে, সারা দিন লেগে যাবে, তাও মনে হয় একটা দুটো পয়েন্ট আপনার বাদই হয়ে যাবে।